আসসালামু আলাইকুম। আমরা আজকে জেনারেটিভ এআই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিও হিস্ট্রি অফ জেনারেটিভ এআই নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। হিস্ট্রি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেই। একজন বিখ্যাত হিস্ট্রিয়ান বলছেন কি, দোজ হু ক্যান নট রিমেম্বার দ্য পাস্ট আর কন্ডেম টু রিপিট ইট। যে অতীত স্মরণ করতে পারে না সে কি করে, পুনরাবৃত্তি করার ভুল করে। হিস্ট্রি ইজ ফিলোসফি টিচিং বাই এক্সাম্পলস। বলছেন যে হিস্ট্রি হলো একটা দর্শন, টিচিং বাই এক্সাম্পলস, যাকে উদাহরণের মাধ্যমে কি করা হয়, শিক্ষা দেয় আমাদের। হিস্ট্রি ইজ দ্য মেমোরি অফ থিংস সেইড অ্যান্ড ডান। হিস্ট্রি হলো কোন একটা জিনিসের সংরক্ষক, যেটা হয়েছিল, হ্যাঁ, যেটা বলা হয়েছিল বা করা হয়েছিল। উই নিড টু আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি। আমাদের হিস্ট্রি বুঝতে হবে, বোঝা প্রয়োজন অ্যাজ অ্যান অনগোয়িং লিভিং প্রসেস, একটা কি চলমান প্রক্রিয়া হিসাবে। History in the end becomes a form of self-knowledge. হিস্ট্রি দিন শেষে একটা সেলফ নলেজ হিসাবেই থেকে যায়। তো আমরা এখান থেকে কি শিখলাম? জিনিসটা হলো যে আমরা যখন হিস্ট্রি জানবো তখন আমাদের পুনরাবৃত্তি করার ভুলটা হবে না। আর হিস্ট্রি যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো আমাদের কি ভুল ছিল, আমরা ওই ভুলটা করার জন্য আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং কোন সিদ্ধান্ত বেস্ট ছিল, কোন সিদ্ধান্তটা ভালো ছিল না। এবং কি যখন আমরা একটা লার্জ হিস্ট্রি বুঝতে পারবো বা জানতে পারবো, তখন আমরা এটা মানে যে কোনো জিনিসে যখন আমরা হিস্ট্রি জানবো তখন সেটাকে কিভাবে আপগ্রেড করা যায়, সেটার প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সে সম্পর্কে আমাদের আইডিয়া চলে আসবে। হ্যাঁ, এটা একটা দর্শন, সেজন্য বলেছে হিস্ট্রি ইজ ফিলোসফি। এটা একটা দর্শন, টিচিং বা এক্সাম্পলস, যেটা আমাদের কি উদাহরণের মাধ্যমে শিক্ষা দেয়। আমাদের যখন হিস্ট্রি সম্পর্কে জানা থাকবে, কোনো একটা জিনিসের হিস্ট্রি জানা থাকবে, তার মানে আমাদের ওভারঅল একটা ডাটা আমাদের কাছে থাকবে। তো আমরা কোন জিনিসটা, মানে যখন আমাদের ওভারঅল ডাটা থাকবে তখন একটা জিনিস বারবার, মানে যেটা অলরেডি আবিষ্কার হয়েছে সেই জিনিসটা নিয়ে আমরা সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমরা নতুন জিনিস নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, এবং হিস্ট্রি ইন দ্য এন্ড বিকামস এ ফর্ম অফ সেলফ নলেজ। এটা কি হয়, দিন শেষে আমাদের কোথায় কি ভুল ছিল, আমাদের কোনটা ভালো সিদ্ধান্ত ছিল, হ্যাঁ, দিন শেষে এটা কি আমাদের একটা সেলফ নলেজ হিসেবে থেকে যায়। হ্যাঁ, আশা করি হিস্ট্রির সঙ্গে হালকা পাতলা কিছু আইডিয়া চলে আসছে। আচ্ছা, এখন আমরা জেনারেটিভ এআই যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রি মানে জেনারেটিভ এআই কিভাবে আজকে পজিশনে আসছে সেই সম্পর্কে আমরা কিছু জানবো আর কি। স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট। তো আজকের যে জেনারেটিভ এআই, আজকের যে এআই এর যে যুগটা এরা চলছে সেটা কিন্তু একদিনে আসেনি। তো সর্বপ্রথম ছিল রুল বেসড অ্যাপ্রোচ, তারপর আসলে মেশিন লার্নিং, তারপর আসে ডিপ লার্নিং। ডিপ লার্নিং এর ভিতরে অনেকগুলো আছে, যেমন কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো তারপর আসছে কি জেনারেটিভ এআই। আমরা আজকে এই জিনিসটা জানবো যে কিভাবে আসছে, কোন অ্যালগোরিদম গুলা কোন সময় ডেভেলপ হয়েছে, এবং আম, এবং কি আজকে পজিশনে আসতে এটা কিভাবে মানে সময়টা পার করে সেসব একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, রুল বেসড সিস্টেম। রুল বেসড অ্যাপ্রোচটা হলো কি, এটা সাধারণত 1950-এর দশক থেকে 1970 দশক পর্যন্ত ছিল। এখনো মাঝে মাঝে সাইড ওয়ার্ক হিসেবে রুল বেসড অ্যাপ্রোচ ইউজ হয়, বাট এটা আসলে এখন আর মানে তেমন একটা ইউজ হয় না। তো রুল বেসড অ্যাপ্রোচ সিস্টেম ছিল যে বেসিক টাইপ অফ এআই মডেল দ্যাট ইউজেস এ সেট অফ প্রি রিটেন রুলস টু মেক ডিসিশন অ্যান্ড সলভ প্রবলেমস। আমাদের রুল বেস সিস্টেমটা হলো যে আমাদের কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমরা কি করতাম, যে কিছু রুলস সৃষ্টি করতাম বা নিজেরা কিছু রুলস তৈরি করতাম। ওই রুলসের উপর বেস করে তারা কি করতো, ডিসিশন নিত অথবা কোনো একটা প্রবলেম সলভ করতো। তো এই রুল বেস সিস্টেমের জন্য আমাদের কি দরকার ছিল, প্রচুর হিউম্যান এক্সপার্ট নলেজ দরকার ছিল। হ্যাঁ, যারা কি করতো, যে কোনো একটা সিস্টেম সম্পর্কে জানতো, সিস্টেমের ইনপুট ডাটা প্রসেস করতো, হ্যাঁ, আম, এবং কি আউটপুট প্রডিউস করতো। এটা সাধারণত ইফ দেন রুলস এর মতো, যে
ইফ এলস এর মতো, যদি এটা হয় তাহলে এই অ্যাকশন হবে, আর যদি এটা না হয় তাহলে অন্য একটা অ্যাকশন নিতে হবে। সাধারণত কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমাদের কি করা হতো, বিভিন্ন অ্যাকশন নেওয়া হতো। সেজন্য বলা হয়েছে যে ইফ ইট ইউজ ইফ দেন রুলস টু ডিরাইভ অ্যাকশন ফ্রম কন্ডিশন। কন্ডিশন থেকে আমাদের কি হতো, কোনো একটা অ্যাকশন নেওয়া হতো। তো এই রুল বেস অ্যাপ্রোচে কিছু লিমিটেশন আছে, যেমন নিড হিউম্যান লেবার। যেমন রুল বেস সিস্টেমে যে জিনিসটা হয়, আমাদের প্রচুর এক্সপার্ট হিউম্যান নলেজ দরকার। হ্যাঁ, কোনো একটা ডোমেইনে আমাদের হিউম্যান এক্সপার্ট দরকার। তো এটা একটা লিমিটেশন। এটা সাধারণত কমপ্লেক্স প্রবলেমের সাথে ডিল করতে পারে না। হ্যাঁ, আমাদের যখন মানে অনেক লার্জ ডাটা সেট থাকবে, তো সেই ডাটা সেটের প্যাটার্ন কিন্তু কোনো হিউম্যান সেখান থেকে প্যাটার্ন বের করতে পারবে না। হ্যাঁ, এটা সাধারণত আম, কোনো একটা কন্ডিশন নিয়ে আসাটা অনেক অনেক হার্ড। এবং কি যখন আমাদের আনস্ট্রাকচার ডাটা থাকবে, এই আনস্ট্রাকচার ডাটা যেমন টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও, এই ধরনের ডাটার যে প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নগুলো থেকে কোনো একটা কন্ডিশন বের করা এটা অনেক কঠিন আর কি। সেজন্য হচ্ছে হার্ড ফর আনস্ট্রাকচার ডাটা। রুল বেস অ্যাপ্রোচের পরে যে টার্মটা আছে সেটা হলো মেশিন লার্নিং। এটা সাধারণত 1960-এর দশক থেকে 2010 সাল পর্যন্ত ছিল। এখনো মাঝে মাঝে কিছু কিছু অ্যালগরিদম ডেভেলপ হচ্ছে আর কি। তো মেশিন লার্নিং জিনিসটা হলো এই যে স্টাডি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদম। এটা হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদম একটা স্টাডি, যেটা কি করে ডাটা দ্যাট ক্যান লার্ন ফ্রম ডাটা অ্যান্ড জেনারেলাইজ টু আনসিন ডাটা and thus perform tasks without explicit instructions। তার মানে হলো মেশিন লার্নিং হলো কি, একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদমের স্টাডি, যেটা কি করে ডাটা থেকে শিখে, এবং পরে ডাটা থেকে শেখার পর সে একটা মডেল ডেভেলপ করে, মডেলটা কি করে আনসিন ডাটার উপর কি করতে পারে, আউটপুট জেনারেলাইজ করতে পারে, বা প্রসেসিং করতে পারে, বা কোনো একটা ডাটা দিলে সে কি আউটপুট দিতে পারে। এবং এই আউটপুট দেওয়ার জন্য তার কোনো কি হয় না, তার কোনো ইনস্ট্রাকশন দিতে হয় না। তো 1960-এর দশকের দিকে আমাদের নেইভ বাইস, কে নিয়ারেস্ট নিউয়ার্স, যেগুলো সুপারভাইজড মডেলগুলো ছিল সেগুলো আবিষ্কার হয়েছে। তারপর 1970-এর দশকে ডিসিশন ট্রি, ল্যাসো রিগ্রেশন, রিজ রিগ্রেশন, এই মডেলগুলো ডেভেলপ হয়েছে। তারপর 1980 দশকে আনসুপারভাইজড, যেমন ক্লাস্টারিং অ্যালগরিদম, কে মিনস ক্লাস্টারিং, তারপরে রিইনফোর্সমেন্ট লার্নিং, কিউ লার্নিং, এই মডেলগুলো যেগুলা আমি সাধারণত এখানে যেগুলো পপুলার মডেল আছে সেগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করছি। তো যাতে একটা আইডিয়া হয় কিভাবে আসলে ডেভেলপমেন্টটা হয়েছে। তো 1990-এর দশকে দেখা যাচ্ছে যে সাপোর্ট ভেক্টর মেশিন খুবই পাওয়ারফুল একটা অ্যালগরিদম। তারপর প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, যেটা সাধারণত ডাইমেনশনালিটি রিডাকশনের জন্য ইউজ করা হয়। হাই ডাইমেনশন থেকে লো ডাইমেনশনে কোনো একটা ডাটা কনভার্ট করার জন্য ইউজ করা হয়। তারপর র্যান্ডম ফরেস্ট, যেটা হলো কি একটা ইনসেম্বল ব্যাকিং টেকনিক, অ্যাডা বুস্ট, এটা বুস্টিং টেকনিক অ্যালগরিদম ডেভেলপ হয়েছে। তারপর 2020-এর দিকে গ্রেডিং বুস্টিং, এক্সি বুস্ট, এই মডেলগুলো ডেভেলপ হয়েছে। 2010-এর দশকে ক্যাট বুস্ট, লাইট জিপিএম, এই মডেলগুলো ডেভেলপ হয়েছে। এখানে যে জিনিসটা আমাদের লক্ষণীয়, প্রথম থেকে শেষের দিকে তাকাই মডেলগুলো কিভাবে ডেভেলপ হয়েছে, তাহলে আমরা দেখতে পারবো যে প্রথমে আমাদের বেসিক মডেলগুলো যেমন নেইবাইজ, কেনিয়ান নেইবার্স, যেগুলো আমাদের সুপারভাইজড আর লার্নিং এর জন্য ইউজ করা হয়, এই মডেলগুলো ডেভেলপ হয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা কি ডিপ মডেলের দিকে যাচ্ছি, যেমন তারপরে আমাদের আনসুপারভাইজড এর জন্য কে মিনস ক্লাস্টারিং ডেভেলপ হয়েছে, রিইনফোর্সমেন্টের জন্য কিউ লার্নিং ডেভেলপ হয়েছে। তারপরে আমরা আসি, তারপর দেখা যাচ্ছে যে আমাদের ডাটা ডাইমেনশনালিটি রিডাকশন করা জরুরি। তো আমাদের পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এ ধরনের অ্যালগরিদম আসছে। এবং কি দেখা যাচ্ছে যে আমাদের পারফরমেন্স ইনক্রিজ করা জরুরি। মডেলের ডাটার সাথে সাথে মানে মডেলটা আরো বেশি ভালো পারফর্ম করতে পারে, ভালো শিখতে পারে, সেজন্য আমরা কি করছি যে এনসেম্বল টেকনিক নিয়ে আসা হয়েছে। এনসেম্বল ব্যাকিং টেকনিক, বুস্টিং টেকনিক, এগুলো মডেলগুলো আসে। তারপর আছে এক্সি বুস্ট, লাইট জিবিএম, যেগুলো অনেক পাওয়ারফুল মডেল। তো এটাই যে আমাদের প্রথমে কি সিম্পল মডেলগুলো আবিষ্কার হয়েছে, তারপর আস্তে আস্তে বিভিন্ন আমাদের মডেলগুলো কিভাবে বিভিন্ন ডোমেইনের সাথে, যেমন সুপারভাইজড, আনসুপারভাইজড,
সেমি সুপারভাইজড, রিইনফোর্সমেন্ট লার্নিং, বিভিন্ন ডোমেনের সাথে কিভাবে অ্যাডাপ্ট করতে পারে এই ধরনের মডেলগুলো ডেভেলপ হয়েছে। প্লাস আমাদের পারফরমেন্স কিভাবে ইনক্রিজ করা যায় এই ধরনের মডেলগুলো ডেভেলপ হয়েছে। তো আস্তে আস্তে হয়তো বা আরো যে প্রবলেমগুলো থাকবে এই প্রবলেমগুলোর জন্য আরো মডেল ডেভেলপ হবে। তো যখন আমাদের কোনো একটা প্রবলেম সৃষ্টি হয় এই প্রবলেমগুলা এবং কি আমাদের মডেলগুলো যাতে বিভিন্ন ডোমেনে অ্যাডাপ্ট করতে পারে, তো এইভাবে আমাদের কি হয়েছে যে মডেলগুলা বিভিন্ন সময়ের ক্ষেত্রে ক্ষেত্রে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা ডিপ লার্নিং দেখি, তো ডিপ লার্নিং জিনিসটা কি? ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং একটা সাবসেট যেটাকে নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে তৈরি এবং উইথ রিপ্রেজেন্টেশন লার্নিং। রিপ্রেজেন্টেশন লার্নিং জিনিসটা হলো যেটা কি করতে পারে যে এখানে আপনার মডেলকে ফিচার লার্নিং শেখানোর কোনো প্রয়োজন নাই, মডেল অটোমেটিক কি করতে পারে ফিচার লার্ন করতে পারে। হ্যাঁ, মডেলের যে ফিচারগুলো আছে, মডেল কমপ্লেক্স যে প্যাটার্নগুলো আছে সেটা অটোমেটিক্যালি ক্যাপচার করতে পারে। এটা হলো রিপ্রেজেন্টেশন লার্নিং। তো ডিপ লার্নিং কি করে যে নিউরাল নেটওয়ার্ক উপর বেস করে মডেলগুলো তৈরি করা হয় যেগুলো কি করতে পারে অটোমেটিক ক্যাপচার, অটোমেটিক যে ডাটার যে প্যাটার্ন আছে ইন্টারনাল প্যাটার্ন ওই প্যাটার্নগুলো ক্যাপচার করতে পারে। তো সর্বপ্রথম আমাদের 1957 সালে পারসেপট্রন, সর্বপ্রথম 1957 সালে পারসেপট্রন যে মডেল আছে এটা ডেভেলপ হয়। পারসেপট্রন সাধারণত ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, এটা সাধারণত আমাদের ডাটা মানে ইনপুট থেকে আউটপুট জেনারেট করবে, ইনপুট থেকে আউটপুট দিকে যাবে আর কি ডাটাটা। তো তখন আসলে এটা অনেকটা অতটা পপুলার ছিল না, বাট যখন 1980 সালের দিকে ব্যাক প্রপাগেশন আবিষ্কার হয়ে গেলো তখন ডিপ লার্নিংটা আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু করলো। তো তারপর 1990 সালের দিকে যে এটা টেক্সট সিকোয়েন্স সিকোয়েন্সকে ক্যাপচার করার জন্য লং শর্ট টার্ম মেমোরি, এলএসটিএম, আরএনএন, জিআরইউ এই মডেলগুলো ডেভেলপ হয়েছে। তারপরে ইমেজের ইন্টারনাল প্যাটার্নগুলো ক্যাপচার করার জন্য সিএনএন এই মডেলগুলো ডেভেলপ হয়েছে। তারপরে 2000 দশকে ডিপ লিপ নেটওয়ার্কস ডেভেলপ হয়েছে যেটা আনসুপারভাইজডের জন্য ইউজ করা হয়। তারপর 1910 থেকে বর্তমানে যে জিনিসগুলো হয় যেমন ট্রান্সফার লার্নিং, হ্যাঁ, যখন আমাদের সিএনএন দিয়ে আমরা অনেক ভালো ভালো মডেল পেয়ে গেলাম, ইমেজ নেট যে একটা চ্যালেঞ্জ হয় ওই চ্যালেঞ্জের থেকে যেমন ভিজিজি নেট, অ্যালেক্স নেট, রেস নেট। তো এই মডেলগুলো কিভাবে যেন মানুষ যেন অন্যান্য তাদের যে মডেল যে ওয়েটগুলো ছিল এই ওয়েটগুলো যেন তারা অন্যান্য ক্ষেত্রে ইউজ করতে পারে সেজন্য ট্রান্সফার লার্নিং এর যে অ্যাপ্রোচটা এটা আবিষ্কার হয়েছে। তারপর সেমান্টিক সেগমেন্টেশনের জন্য ইউনিট মডেল, তারপরে সিকোয়েন্স টু সিকোয়েন্স, তারপর ট্রান্সফর্মার, এই যে ব্রেক থ্রু মডেল 2017 সালে এটা আবিষ্কার হয়েছে। তারপর এই ট্রান্সফর্মার বেস করে বর্তমান আমাদের জেনারেটিভ এআই ইন্ডাস্ট্রি দাঁড়ায় আছে। তো বার্ড, জিপিটি-5 সাধারণত ট্রান্সফর্মার উপর বেস করে তৈরি ভিআইটি ভিশন ট্রান্সফর্মার, তারপর গ্রাফ নিউরাল নেটওয়ার্ক জিএনএন এই মডেলগুলো আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। তো এখানে যে জিনিসটা হয়েছে যে প্রথমে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে সিম্পল মডেলগুলো আবিষ্কার হয়েছে, তারপর হচ্ছে এই মডেলগুলা কি করতে পারে অনেক ডোমেইনে এগুলাকে ইউজ করা যায়। হ্যাঁ, তো সেজন্য কি হয়েছে যে মডেলগুলা অনেকগুলো ডোমেইন ইউজ করা যায়, সেজন্য কি হয়েছে মডেলগুলা কিভাবে মাল্টিপল মডেল তৈরি করা যায় আস্তে আস্তে আরো কমপ্লেক্স মডেল আসছে যাতে এগুলোর পারফরমেন্স বৃদ্ধি পায়। আচ্ছা, এটা ছিল সাধারণত ডিপ লার্নিং, এটা ছিল ডিপ লার্নিং এর একটা ছোট একটা হিস্ট্রি যে কিভাবে ওভার টাইম মডেলগুলো আসছে এবং ডেভেলপ হয়েছে। তো এখন আমরা জেনারেটিভ এআই সম্পর্কে একটু দেখি। জেনারেটিভ এআই সাধারণত 2010 থেকে বর্তমান অনেক মডেল ডেভেলপ হয়েছে। সাধারণত এটা ডিপ লার্নিং একটা সাব পার্ট। ডিপ লার্নিং এর মডেলগুলো ওভার টাইম ডেভেলপ হচ্ছে, নতুন নতুন মডেল আসতেছে আর বিভিন্ন ডোমেইনের সাথে যেন মডেলগুলো ক্যাপচার করতে পারে, আরো পারফরমেন্স ইনক্রিজ করা যায়। তো ডিপ লার্নিং জেনারেটিভ এআই মডেলগুলো এখনো আসতেছে। তো ডিপ লার্নিং জেনারেটিভ এআই হলো কি ডিপ লার্নিং এটা সাবসেট যেটা কি করে that focuses on creating new any type of data। এটা সাধারণত নতুন ডাটা
মানে ক্রিয়েশনের জন্য ইউজ করা হয়, যেমন ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি। তারা ইমেজ জেনারেশন করতে পারে, টেক্সট জেনারেশন করতে পারে, অডিও ভিডিও জেনারেশন করতে পারে, এনি টাইপ অফ ডাটা তারা কি করতে পারে, জেনারেশন করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, জেনারেটিভ এআই যে জিনিসটা, সেটা সর্বপ্রথম জেনারেটিভ এআই সর্বপ্রথম আসে হলো 2014 সালে জ্ঞান মডেল আবিষ্কারের মধ্য দিয়ে। যে জ্ঞান হল জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক 2014 সালে আসে। এটা 2010-এর দশক বলা যায়। তো তারপরে ভেরিয়েশন অটো এনকোডার, তারপরে 2017 সালে ট্রান্সফর্মার মডেল, তারপর হলো পিক্সেল টু পিক্সেল মডেল, তারপরে জ্ঞানসের বিভিন্ন ভেরিয়েশন, যেমন ডিসি জ্ঞান, স্টাইল জ্ঞান, তারপর হলো ট্রান্সফর্মার বেস করে টেক্সট জেনারেশনের জন্য GPT-1, 2, তারপর T5। এই বিভিন্ন মডেলগুলো কি হয়েছে আমাদের 2010-এর দশকে আবিষ্কার হয়েছে। তারপর 2020 সাল থেকে যখন আমাদের জিপিইউ অনেক অ্যাভেলেবেল হয়ে গেল, এবং কি ডাটাও অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। ডাটা সাধারণত জেনারেটিভ এআই ট্রেন করার জন্য প্রচুর ডাটা দরকার হয়, এবং কি একটা মানে হিউজ রিসোর্স দরকার হয়। তো আমাদের যখন দেখা যাচ্ছে জেনারেটিভ এর উপর প্রচুর মানুষ কন্ট্রিবিউট করা শুরু করছে, তো তখন এটার ডেভেলপমেন্ট অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। তো তারপরে আসে GPT-3, 4, তারপর ডালি যেটা ইমেজ জেনারেশনে ইউজ করা হয়, তারপরে ক্লিপ মাল্টি মডেলের ক্ষেত্রে যেমন এটা ইমেজ টেক্সট দুটো জেনারেট করতে পারে, তারপরে ফেসবুকের লামা 1, 2, 3, লামা 1, লামা 2, লামা 3, তারপরে ক্লোড, হ্যাঁ, এই মডেলগুলা, তারপরে জিমিনি, এটা হলো গুগলের, তারপর জিমিনি যেটা হলো গুগলের, তারপর মিড জার্নি যেটা ইমেজ জেনারেশনে ইউজ করা হয়। তারপর জেনারেটিভ এর ইন্টারনাল এটার জেনারেশন পারফরমেন্স ইনক্রিজ করার জন্য কিছু মেথড যেমন র্যাগ, রিট্রিভাল, অগমেন্টেড জেনারেশন, এই জিনিসগুলো ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। তো এটাই যে আমাদের প্রথমে আমাদের সিম্পল মডেলগুলো আবিষ্কার হয়েছে, তারপর আমাদের আস্তে আস্তে কমপ্লেক্স মডেল প্লাস এগুলা পারফরমেন্স কিভাবে ইনক্রিজ করা যায়, কিভাবে এগুলা বিভিন্ন ডোমেইনে এগুলার বিভিন্ন ডোমেইন এগুলো মডেলগুলো অ্যাডাপ্ট করতে পারে, হ্যাঁ, এইভাবেই আসলে সাধারণত ডেভেলপমেন্টগুলো হয়েছে। তো আজকে যে জিনিসগুলো দেখলাম সেটা হলো প্রথমে রুল বেসড অ্যাপ্রোচ, তারপর হলো মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই, সামনে হয়তো বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেমন এজিআই, এই ধরনের এই ধরনের কোনো কিছু আসার সম্ভাবনা আছে। তো তো এইভাবেই আসলে প্রতিটা মানে ডেভেলপমেন্ট হয়েছে হিস্ট্রি। ফলে আমরা কিন্তু আমাদের দেখা গেল যে আমাদের অতি অল্প সময়ের মধ্যে আমরা একটা ওভারভিউ পেয়ে গেলাম যে কিভাবে আমাদের ডেভেলপমেন্ট গুলো হয়েছে, এবং ভবিষ্যতে হয়তো বা কি ধরনের টেকনোলজি আসতে পারে, আম, এই ধরনের একটা আইডিয়া আমরা জেনারেট করতে পারছি। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সামনে আমরা আরো জেনারেটিভ আরো অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো। আপনারা সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, আপনারা কোন বিষয়ে টিউটোরিয়াল চান, সেই বিষয়ে যদি কোনো স্পেসিফিক ইচ্ছা থাকে সেটাও কমেন্টে বলতে পারেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।